অটোমান সালতানাতের ইতিহাসে চান্দারলি হালিল পাশার জীবন ছিল ক্ষমতা, ষড়যন্ত্র এবং রাজদরবারের প্রভাব বিস্তারের নিরলস সাধনার গল্প। আমাদের চ্যানেলের আজকের পর্বে আপনাদের জানাবো চান্দারলি রাজবংশের ইতিহাস, হালিল পাশার উত্থান, প্রভাব এবং সুলতানদের সিদ্ধান্তে তার হস্তক্ষেপ ও তার করুণ পতনের গল্প, যা উসমানীয় সালতানাতের নিয়তির সাথে জড়িত ছিল। সাথে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। চান্দারলিরা ছিল একটি রাজনৈতিক রাজবংশ, যার মধ্যে উজির আজমদের একটি বংশ ছিল, যারা সাম্রাজ্যের প্রধান প্রশাসক এবং সামরিক উপদেষ্টা হিসেবে কাজ করতেন। হালিল পাশার দাদা চান্দারলি কারা হালিল হায়রেদ্দিন পাশা তার দক্ষতার দ্বারা নজির স্থাপন করেছিলেন। সুলতান প্রথম মুরাদের অধীনে বিশেষভাবে দায়িত্ব পালন করেছিলেন। ক্ষমতার শীর্ষে হালিল পাশার উত্থান উসমানীয় সাম্রাজ্যের 11তম উজির আজম হয়ে ওঠা উজ্জ্বলতা ও নির্মমতা উভয় দ্বারা চিহ্নিত ছিল। তার মেয়াদ, যা 1439 থেকে 1453 পর্যন্ত বিস্তৃত ছিল, এটি একটি দুর্দান্ত অশান্তি ও রূপান্তরের সময় ছিল। সাম্রাজ্যের একটি চৌরাস্তায় ছিল। পুরানো আদেশ নতুন শক্তির পথ দিয়েছিল, যা তার ভাগ্যকে পুনর্নির্মাণ করেছিল। জোয়ান হালিল পাশা সাম্রাজ্যের মধ্যে ক্ষমতার শুকনো ভারসাম্য সম্পর্কে গভীরভাবে সচেতন ছিলেন। তার পিতা চান্দারলি ইব্রাহিম পাশা এবং তার চাচা চান্দারলি আলী পাশা উভয়ে তার আগে উজির আজম পদে অধিষ্ঠিত ছিলেন, যারা হালিলের মধ্যে রাজনৈতিক বুদ্ধির প্রখর বোধ জাগিয়েছিল। চান্দারলি হালিল পাশা তার বাবা চাচার উত্তরাধিকার অব্যাহত রেখে তাদের পতঙ্গ অনুসরণ করে চলত। সুলতান দ্বিতীয় মুরাদ খানের শাসনামলে হালিল পাশার প্রভাব ছিল তুলনাহীন। সুলতান ধর্ম ও শিল্পকলার প্রতি বেশি যোগ প্রায় মানিসাই শহরে অবসর নিতেন। তরুণ দ্বিতীয় মেহমেদকে শাসক হিসেবে রেখে যান এদিরিনে প্রাসাদে। এই সময়েই হালিল পাশার প্রকৃত ক্ষমতার আবির্ভাব ঘটে, কারণ তিনি রাজধানী এদিরিনে থেকে সাম্রাজ্যের উপর কার্যকর নিয়ন্ত্রণ করেছিলেন। কিন্তু হালিল পাশার উচ্চাকাঙ্ক্ষা পরিণতি ছাড়া ছিল না। দ্বিতীয় মুরাদের অবসর গ্রহণের সময় তার ক্রিয়াকলাপ, বিশেষ করে সুলতান মুরাদের পুত্র দ্বিতীয় মেহমেদকে প্রতিস্থাপন করার জন্য সুলতানকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত বিরক্তিকর বীজ বপন করেছিল। দ্বিতীয় মেহমেদ, যিনি পরবর্তীতে ফাতেহ সুলতান নামে পরিচিত হয়েছেন, এক শতাব্দীর প্রভাবে চান্দারলি পরিবার দ্বারা সঞ্চিত সম্পদ ক্ষমতাসীন অটোমান রাজবংশের চেয়েও বেশি সমৃদ্ধ করে তুলেছিল। এই সম্পদ তাদের রাজনৈতিক প্রভাবের সাথে আদালতের মধ্যে গভীরভাবে অস্থিরতা সৃষ্টি করে। সুলতান দ্বিতীয় মুরাদের ইন্তেকালের পর ফাতেহ সুলতান মেহমেদের সিংহাসনে আরোহণ হালিল পাশার পতন দ্রুত গনিয়ে আনে। ফাতেহ সুলতান মেহমেদ হালিল পাশার বিশৃঙ্খল কর্মকাণ্ড থেকে উসমানী সাম্রাজ্যকে মুক্ত করার জন্য আগ্রহী ছিলেন। 1453 সালে কনস্টান্টিনোপল অবরোধ ছিল হালিল পাশার কর্মজীবনের চূড়ান্ত পর্ব। গ্র্যান্ড উজির হিসেবে তিনি সাম্রাজ্যের সবচেয়ে বড় সামরিক অভিযানের কেন্দ্রবিন্দুতে ছিলেন। শহরের প্রথম বাইজেন্টাইন সাম্রাজ্যের সমাপ্তি এবং ভূমধ্যসাগরে একটি প্রভাবশালী শক্তি হিসেবে উসমানীয়দের উত্থানকে চিহ্নিত করেছিল। ইস্তাম্বুল বিজয়ের পর সাম্রাজ্যের শত্রুদের সাথে হালিল পাশার যোগসাজশের প্রমাণ পাওয়া যায়, যা সালতানাতের সাথে বিশ্বাসঘাতকতাকে চিহ্নিত করে। 1453 সালে 1 জুন বিচার সভায় বিশ্বাসঘাতকতার কারণে হালিল পাশার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। তার দেহকে ইসনিকের একটি সমাধিতে শায়িত করা হয়েছিল। চান্দারলি হালিল পাশার ইতিহাস ক্ষমতার অস্থির প্রকৃতির একটি প্রমাণ। এটি একটি অনুস্মারক যে যারা সর্বোচ্চ চূড়ায় আরোহণ করেন তারা প্রায়শই খাদই পড়েন। তার জীবন উচ্চ আকাঙ্ক্ষা, বিশ্বাসঘাতকতা এবং পরিবর্তনের অদম্য জোয়ারের সতর্কতামূলক গল্প হিসেবে কাজ করে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের চান্দারলি হালিল পাশার জীবনী সম্পর্কে জেনে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।